বিশ্বদা এসো, বিশ্বদা এসো, বিশ্বদা এসো, বিশ্বদা এসো। এখন না, একটু বাড়িতে গিয়ে। নমস্কার। আজকে হাইকোর্টে একটা এমন ঘটনা ঘটল যেটা শোনার পরে আমার মনে হলো যে এ নিয়ে একটা ভিডিও করা খুব প্রয়োজন। আমার ব্যক্তিগত প্রয়োজন নয়, জনগণের প্রয়োজন। ঘটনাটা এইরকম, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস শেষ পর্যন্ত এক ধরনের রক্ষা কবচ আজ পেয়েছেন। আপনারা সকলেই খবর পেয়ে গেছেন। তাকে বলা হয়েছে পুলিশের যতবার করে তলব করবে তাকে সেখানে যেতে হবে, কিন্তু শুধু কোনো কোয়ার্সিভ অ্যাকশন নেওয়া যাবে না। এ পর্যন্ত ঠিক আছে। এইটুকু বলে বিচারক যে মুহূর্তে তার অর্ডার শেষ করলেন, অমনি রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত কাঁচুমাচু মুখে বিচারপতিকে বললেন, স্যার, আমার মক্কেলের একটু নিরাপত্তার ব্যবস্থা তো করা উচিত। তিনি জিজ্ঞেস করলেন, কেন? না, দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে যেভাবে ডিম ছোড়া হচ্ছে আর পাথর মারা হচ্ছে, তাতে এই নিরাপত্তা পাওয়াটা খুব জরুরি। বিচারক হয়তো একটু মুচকি হেসেছিলেন, আমি লক্ষ্য করিনি, কিন্তু তার এই আর্জি শেষ পর্যন্ত রক্ষিত হয়নি। এর ফলে কি হলো? এর ফলে অরূপ বিশ্বাসের নিরাপত্তার প্রশ্নটি আরও অনেক গুণ বেড়ে গেল। কারণ এবার যারা ওই থানায় ঢোকার মুখে বা বেরোনোর মুখে অপেক্ষমান থাকবেন, বিশেষ করে সেই হাজার হাজার জনতা যারা এর কারণে মেসিকে দেখার সুযোগই পাননি, প্রচুর টাকা খরচা করে টিকিট কেটেও, তাদের মধ্যে কেউ কি সেখানে গিয়ে হাজির হবেন না? আর হাজির হলে একবার হাতে যে পচা ডিম থাকবে, এটা মোটামুটি আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি একটা কেন জানি না, এটা টেমপ্লেটের মতো হয়ে গেছে। এই তৃণমূল নেতা ধরা পড়ছে, ধরা পড়ার পরে যখন তাকে থানায় ঢোকানো হচ্ছে তখন এক প্রস্থ ডিমের বৃষ্টি, আবার তিনি যখন বেরোচ্ছেন তখন এক প্রস্থ ডিমের বৃষ্টি। আর যদি তিনি জাহাঙ্গীরের মতো হন, তাহলে জেলে ওই আদালতে যাওয়ার সময় এক দল লোক ডিমের বৃষ্টি করছে, বেরোনোর সময় করছে। সবচেয়ে দেখলাম যে কি অসহায় অবস্থা হলো সব্যসাচী দত্তের, যার কথায় এই সেদিনও ওই পাড়ায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, তাকে ইংরেজিতে যাকে বলে হি ওয়াজ লিটারালি রানিং ফর কভার।
কিসের ভয়ে? ডিমের ভয়ে। এর থেকেই কোথাও একটা যেন আমার মনে হলো যে এখন রাজনীতিতে ডিমের ভীতি প্রায় সংক্রামক হয়ে উঠেছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে। দু চারজন নেতা আছেন যারা অবশ্য এখনও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কবে যে তাদের মাথায়ও পচা ডিম পড়বে সেটার কোনো গ্যারান্টি নেই। দেখুন, রাজনীতিতে ভয়ের ইতিহাস খুব পুরনো। রাজারা বিদ্রোহকে ভয় পেতেন, সম্রাটরা ষড়যন্ত্রকে ভয় পেতেন, স্বৈরশাসকরা আবার বিপ্লবকে ভয় পেতেন, গণতান্ত্রিক নেতারা ভোটকে ভয় পান। কিন্তু বাংলার সাম্প্রতিক রাজনৈতিক অভিধানে একটি নতুন শব্দ ঢুকেছে, যেটা আজ প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলের কথায় স্পষ্ট হয়ে গেল এবং আদালতের নথিতে চিরকালের মতো ঢুকে গেল। সেই শব্দবন্ধটি হচ্ছে ডিম ভীতি। এখন ইংরেজিতে এর কোনো প্রতিষ্ঠিত পরিভাষা আপনারা খুঁজে পাবেন না। আমি অক্সফোর্ড ডিকশনারিও কনসাল্ট করে দেখলাম, সেখানেও এ ব্যাপারে কিচ্ছুটি নেই। কিন্তু বাংলার রাজনৈতিক বাস্তবতা এমন জিনিস যারা অনেক সময় অভিধানের চেয়েও দ্রুত দৌড়তে পারে। ফলে আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে অনেক নেতা জনতার প্রশ্নের চেয়ে জনতার হাতে থাকা প্যাকেটটা বেশি মনোযোগ দিয়ে দেখেন। প্যাকেটে কি আছে? ফুল, মিষ্টি, নাকি গণতন্ত্রের সুগন্ধযুক্ত নতুন বার্তা? একসময় পলিটিক্যাল সফরের আগে নিরাপত্তা বৈঠকে বড় বড় বিষয় নিয়ে আলোচনা হতো। হুমকির মাত্রা কত, কত পুলিশ থাকবে, কোন রাস্তা ব্যবহার হবে। আজকাল যদি বাস্তব পরিস্থিতি অনুসারে বৈঠকের কার্যবিবরণী লেখা হয়, তাহলে সম্ভবত নতুন একটি বিষয় যোগ করতে হবে: স্থানীয় হাঁস মুরগি পরিস্থিতির মূল্যায়ন। কারণ আধুনিক রাজনৈতিক নিরাপত্তার সবচেয়ে অনিশ্চিত উপাদান এখন আর স্লোগান নয়, ডিম। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রদের কাছে বিষয়টা ভীষণ আকর্ষণীয় হতে পারে, কারণ পচা ডিম আসলে কোনো অস্ত্র নয়, এটি কোনো বিপ্লবও নয়, এটি রাষ্ট্র ক্ষমতা দখলের পরিকল্পনাও নয়। তবু একটি ক্ষমতাবানদের অস্বস্তিতে ফেলে। কেন? কারণ ক্ষমতার সবচেয়ে বড় খাদ্য হলো মর্যাদা, আর পচা ডিমের সবচেয়ে বড় কাজ হলো সেই মর্যাদার বেলুনে সূক্ষ্ম ছিদ্র করে দেওয়া। ক্ষমতাবান ব্যক্তি আহত হন না, কিন্তু তার অমোঘ ভাবমূর্তি ধুলোয় খান খান হয়ে গড়াগড়ি দেয়। অনেক সময় সেটাই সবচেয়ে বড় আঘাত। রাজনীতিবিদদের একটা দীর্ঘ অভ্যেস আছে, তারা সমালোচনাকে বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিতে পারেন, সাংবাদিকের প্রশ্নকে পক্ষপাতদুষ্ট বলতে পারেন, সামাজিক মাধ্যমকে গুজবের কারখানা বলে উড়িয়ে দিতে পারেন। কিন্তু পচা ডিমকে তিনি কি বলবেন? এটা তো যুক্তি দেয় না, বক্তৃতা করে না, প্রেস কনফারেন্সও রাখে না। সে শুধু এসে বলে, আমার উপস্থিতি নথিভুক্ত করুন, তারপর ইতিহাসের পাতায় নিজের স্বাক্ষর রেখে চলে যায়। বাংলার রাজনীতিতে আজ এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। একজন নেতা জনতার সামনে যাচ্ছেন, তার সঙ্গে নিরাপত্তারক্ষী আছেন, গাড়ি আছে, বেতার ব্যবস্থা আছে, কিন্তু তবু একটা অদৃশ্য উদ্বেগ কাজ করছে। কারণ বন্দুকের গুলি কোথা থেকে আসবে তার একটা হিসেব থাকে, ডিম কোথা থেকে আসবে তার কোনো নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য নেই। গণতন্ত্রের এই অনিশ্চয়তাই তাকে এত শক্তিশালী করে তুলেছে। কেউ কেউ অবশ্য বলছেন, ডিমের এই জনপ্রিয়তা আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের লক্ষণ। হতে পারে। আবার এটাও হতে পারে যে এটি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যা দীর্ঘদিন ধরে জমেছিল। রাজনীতি কখনো শূন্যস্থানে ঘটে না, কিন্তু ডিমও শূন্য থেকে জন্মায় না।
তার পিছনে থাকে অসন্তোষ, হতাশা, বঞ্চনার অনুভূতি, অথবা অন্তত সেই ধারণা ডিম আসলে লক্ষণ, রোগ নয়। ক্ষমতার করিডরে নাকি এখন নতুন ধরনের আলোচনা শুরু হয়েছে। আগে বলা হতো জনসংযোগ বাড়াতে হবে, এখন বলছে জনরোষ কমাতে হবে। কারণ জনসংযোগ না থাকলে ভোট কমতে পারে, কিন্তু জনরোষ বাড়লে তার প্রাথমিক সূচক অন্য কিছু হয়ে উঠতে বাধ্য। আর সেই সূচকের থাকে খোসার ভিতরে। কিন্তু প্রাচীনকালে রাজারা ছদ্মবেশে বেরিয়ে প্রজাদের মনোভাব জানতেন। আজকের নেতারা যদি সত্যিই জনমত আনতে যান, তাহলে হয়তো নতুন সূচক তৈরি করতে হবে। সবার ভিড় নয়, সামাজিক মাধ্যমের ট্রেন্ড নয়, বরং আশপাশের মুদির দোকানে ডিমের বিক্রির পরিসংখ্যান। অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এটাকে বলা যেতে পারে এগ আর্লি ওয়ার্নিং সিস্টেম। একজন প্রবীণ রাজনৈতিক কর্মী একবার বলেছিলেন, রাজনীতিতে 3টি জিনিসকে কখনো অবহেলা করতে নেই: নীরবতা, হাসি এবং ব্যঙ্গ। কারণ এই 3টি ইঙ্গিত দেয় যে মানুষের মন বদলাচ্ছে। পচা ডিম আসলে এই 3টির সম্মিলিত রূপ, যাতে ক্ষোভ আছে কিন্তু হাসিও আছে, অসন্তোষ আছে আর ব্যঙ্গ তো আছেই। এই কারণেই এটি শুধু প্রতিবাদ নয়, রাজনৈতিক কৌতুকেরও অংশ হয়ে উঠেছে। বাংলার মানুষ বরাবরই ব্যঙ্গপ্রিয়। তারা সরাসরি রাগ দেখানোর চেয়ে রসিকতা করতে বেশি পছন্দ করেন। কখনো ছড়া বানান, কখনো কার্টুন আঁকেন, কখনো গান লেখেন। এখন তারা ডিম ব্যবহার করছেন, অর্থাৎ প্রতিবাদও হচ্ছে, আবার নাটকও হচ্ছে। সামাজিক বার্তাও যাচ্ছে, আবার জনতার মজা পাওয়াও যাচ্ছে। বাঙালি সংস্কৃতির সঙ্গে এর চেয়ে মানানসই আর কিছু হতে পারে না। তবে একটা বড় ভুল অনেক নেতা এখনো করছেন দেখছি। তারা ভাবছেন ডিমটাই সমস্যা। আসলে ডিম নয়, ডিম তো ফলাফল। সমস্যা অন্য কোথাও। যে সমাজে মানুষ এখনো বিশ্বাস করে তার কথা শোনা হচ্ছে না, সেখানে ডিমের চাহিদা সাধারণত কম। শোনা হচ্ছে, সেখানে ডিমের চাহিদা সাধারণত কম থাকে। যে সমাজে মানুষ মনে করে তার কথা গুরুত্বই পাচ্ছে না, সেখানে বিকল্প ভাষা জন্ম নিতে বাধ্য। পচা ডিম সেই ভাষাগুলোর একটি মাত্র। তাই ডিমকে নিষিদ্ধ করে সমস্যার সমাধান হবে না। ডিম তল্লাশি করেও সমস্যার সমাধান অসম্ভব। ডিমবাহী সন্দেহভাজনদের নজরদারি করেও হবে না, কারণ ডিমকে আটকানো যায়, কিন্তু যে অনুভূতি তাকে জন্ম দেয় তাকে আটকানো খুবই কঠিন। ইতিহাস বারবার সেই কথাই বলেছে। বাংলার রাজনৈতিক আকাশে তাই আজ এক নতুন বাস্তবতা। ক্ষমতা আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, নিরাপত্তা আছে, তবু কোথাও একটা অদৃশ্য অস্বস্তি ঘুরে বেড়াচ্ছে। তার নাম ডিম নয়, তার নাম জনমত। পচা ডিম শুধু সেই জনমতের দূত, একজন অত্যন্ত অভিনব দূত, কিন্তু দূত বটে। ইতিহাসের অভিজ্ঞতা বলে, দূতের বার্তা উপেক্ষা করা শাসকের পক্ষে কখনো শুভ হয়ে উঠতে পারেনি। একটা সময় ছিল যখন নেতারা জনতার সামনে গেলে ফুলের মালা পেতেন। তারপর এলো এমন এক যুগ যখন মালা আর জুতোর মধ্যে পার্থক্যটা অনিশ্চিত হয়ে গেল। এখন আমরা আরও উন্নত সভ্যতায় প্রবেশ করছি। বাংলার রাজনৈতিক বিজ্ঞান আজ নতুন এক পর্যায়ে উন্নীত হয়েছে। সেই পর্যায়ের নাম ডিমতন্ত্র। গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যতন্ত্র এসব পুরনো কথা। এখন চলছে ডিমতন্ত্র, এবং সেই ডিমতন্ত্রের সর্বোচ্চ প্রতীক হলো পচা ডিম। পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে। ফরাসি বিপ্লবে গিলোটিন ছিল, রুশ বিপ্লবে ছিল রাইফেল,
চীনা বিপ্লবে ছিল লাল বই। বাংলার রাজনৈতিক বিপ্লবে আছে একটা মুরগির বহুদিনের অবহেলিত সন্তান, পচা ডিম। কেউ কেউ অবশ্য একে রাজনৈতিক অস্ত্র বলতে নারাজ। তারা বলেন এটা আসলে জনগণের সমষ্টিগত সুগন্ধ প্রকাশ। জনগণ যখন কোনো নেতাকে দেখে নিজের মনের সুগন্ধ ভাষায় প্রকাশ করতে পারে না, তখন ডিমের সাহায্য নেয়। ডিমের একটা আশ্চর্য ডেমোক্রেটিক চরিত্র আছে। ধরুন আপনি একটা ইট ছুঁড়লেন, বিপদ আছে, আইন আছে, মামলা আছে। জুতো ছুঁড়লেন, খরচা আছে, নিজের জুতো নষ্ট হবে। কালি ছুঁড়লেন, জামা কাপড় ধোয়ার ঝামেলা। কিন্তু ডিম সস্তা, সহজলভ্য, জৈব এবং পরিবেশ বান্ধব। এমনকি কৃষি অর্থনীতিকেও সাহায্য করে। একটা অস্ত্র আর কি চাই বলুন তো? তাই আজকের রাজনৈতিক প্রতিবাদে ডিম দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত পচা ডিম। কারণ কাঁচা ডিম শুধু পায়ে লাগে, পচা ডিম গায়ের পাশাপাশি বিবেকেও লাগে। অন্তত জনতা তাই বিশ্বাস করতে চায়। বাংলার বাজারে নাকি এখন নতুন ব্যবসাও শুরু হয়েছে। আগে মানুষ ডিম কিনত তাজা কিনা দেখে, এখন কিছু মানুষ নাকি খোঁজ করে দাদা একটু পুরনো আছে। মাছের বাজারে যেমন বাছাই চলে, ডিমের বাজারেও তেমন। কতদিনের? এই ধরুন 3 সপ্তাহ। না না, আরও পরিণত কিছু চাই, যেন ডিম নয় ফরাসি ওয়াইন। একজন পলিটিক্যাল কর্মী নাকি আক্ষেপ করে বলছিলেন, আগে মানুষ আমাদের জন্য ফুল জমাতো, এখন সারা ডিম জমায়, তাও আবার ফ্রিজে নয়, রোদে। সভ্যতার কি অগ্রগতি বলুন তো? সবচেয়ে মজার ব্যাপার হলো ডিমের মধ্যে একটা বিচারবোধও আছে। জনগণ সব নেতাকে ডিম মারে না, কিন্তু যাকে দেখে মনে হয় এর সম্পর্কে শুধু স্লোগান যথেষ্ট নয়, সাধারণত তার জন্যই ডিম সংরক্ষিত থাকে। অর্থাৎ ডিম একটা সম্মানও বটে। সাধারণ নেতারা সমালোচনা পান, বিশেষ নেতারা পচা ডিম পান। রাজনীতির নোবেল পুরস্কার যেমন নেই, তেমনি রাজনৈতিক অসন্তোষের অস্কারও নেই। ফলে জনগণ নিজেই ব্যবসা করছে। পুরস্কারের নাম গোল্ডেন এগ অ্যাওয়ার্ড। যে নেতা জনরোষের শিখরে পৌঁছন, তার জন্য অপেক্ষা করে বিশেষ সংরক্ষিত পচা ডিম। বাংলার রাজনৈতিক অভিধানে নতুন নতুন শব্দ ঢুকছে। আগে ছিল সম্বর্ধনা, এখন আছে ডিমবর্ধনা। আগে ছিল গণ অভ্যর্থনা, এখন আছে ডিম অভ্যর্থনা। আগে নেতারা কর্মীদের জিজ্ঞেস করতেন কত লোক হবে, এখন জিজ্ঞেস করেন ডিমের কোনো খবর আছে। নিরাপত্তার নতুন প্রোটোকলও তৈরি হওয়া উচিত। মেটাল ডিটেক্টর আছে, বোমা ডিটেক্টর আছে, কিন্তু ডিম ডিটেক্টর কোথায়? গণতন্ত্রের এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসনের আধুনিক হওয়া প্রয়োজন। অবশ্য ডিমের একটা দার্শনিক দিকও কিন্তু আছে। ডিম আসলে সম্ভাবনার প্রতীক। তার ভেতরে একটা জীবন জন্ম নিতে পারত, কিন্তু যখন সেই ডিম পচে যায়, তখন সেটা হয়ে ওঠে অপূর্ব সম্ভাবনার প্রতীক। হয়তো সেই কারণেই জনতা পচা ডিম ছুঁড়ে বলতে চায়, দেখুন আপনাদের কাছ থেকে আমরা অনেক আশা করেছিলাম। রাজনীতিবিদরা অবশ্য এই ব্যাখ্যা শুনে খুব একটা খুশি হবেন না। তাদের কাছে ডিম মানে ডিম, আর পচা ডিম মানে খুবই পচা ডিম। তবু তো একটা প্রশ্ন থেকেই যায়, বাংলার রাজনৈতিক সংস্কৃতি কি সত্যিই এমন জায়গায় পৌঁছেছে যেখানে জনতার সবচেয়ে জনপ্রিয় ভাষা হয়ে উঠেছে পচা ডিম? নাকি ডিম আসলে সেই জমে থাকা ক্ষোভের প্রতীক, যা বহুদিন ধরে ভোট বাক্স, মিছিল, বক্তৃতা কোথাও পুরোপুরি জায়গা পাচ্ছিল না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ডিমের ইতিহাসে ঢুকতে হবে। কারণ ডিম শুধু খাদ্য নয়, ডিম এখন রাজনৈতিক দর্শন, ডিম এখন প্রতিবাদের কবিতা, ডিম এখন জনমতের সুগন্ধযুক্ত সম্পাদকীয়। আর পচা ডিম, সে তো বাংলার নতুন গণভোট।
একসময় রাজনীতির প্রতিবাদের ইতিহাস লিখতে বসলে জুতোর জন্য আলাদা অধ্যায় সংরক্ষিত রাখতে হতো। জুতো ছিল প্রতিবাদের সম্রাট। বিশ্বের নানা প্রান্তে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বৈরশাসক, গণতন্ত্রী সবাই কখনো কখনো জুতোর নিশানা হয়েছেন। কিন্তু বাংলা আবার প্রমাণ করেছে যে সে কখনো অন্যের পথ অনুসরণ করে না, সে নিজের পথ নিজেই বানায়। ফলে জুতোর রাজত্ব শেষ হয়েছে। এখন শুরু হয়েছে ডিমের যুগ, বিশেষ করে পচা ডিমের। রাজনৈতিক বিজ্ঞানীরা যদি সত্যিই গবেষণা করতেন তাহলে হয়তো দেখতেন যে বাংলার প্রতিবাদের বিবর্তন অনেকটা ডারউইনের তত্ত্ব মেনেই ঘটেছে। প্রথম যুগ ছিল স্লোগানের, তারপরের যুগ হলো পতাকার, তৃতীয় যুগে এলো জুতো, চতুর্থ যুগে এসেছে পচা ডিম। অর্থাৎ ক্রমশ আরও সংক্ষিপ্ত, আরও কার্যকর, আরও স্মরণীয়। কারণ একটা স্লোগান মানুষ 5 মিনিট পরে ভুলে যেতে পারে, কিন্তু একটা পচা ডিম তার স্মৃতি, তার গন্ধ এবং তার রাজনৈতিক তাৎপর্য অনেক দীর্ঘস্থায়ী। ডিমের সাফল্যের পিছনে আসলে রয়েছে তার অসাধারণ বহুমাত্রিকতা। একটা পচা ডিম একই সঙ্গে 3টি কাজ করে। প্রথমত এটি দৃশ্যমান, দ্বিতীয়ত এটি সংবাদযোগ্য, তৃতীয়ত এটি স্মরণীয়। রাজনীতিতে এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে? ধরুন কোনো নেতা 1 ঘন্টা বক্তৃতা দিলেন, সেখানে উন্নয়ন আছে, ষড়যন্ত্র আছে, ইতিহাস আছে, ভবিষ্যৎ আছে, কিন্তু সভা শেষ হওয়ার পর মানুষ কি মনে রাখবে? সম্ভবত বক্তৃতা নয়, মনে রাখবে একটা ডিম। ইতিহাসের এই নির্মম সত্য নেতাদের এখনও পুরোপুরি উপলব্ধি হয়নি। বাংলার সাধারণ মানুষ আসলে বড় বাস্তববাদী। তারা জানেন লেখা চিঠি হয়তো কেউ পড়বে না, স্মারকলিপি হয়তো ফাইলে চাপা পড়বে, প্রেস বিবৃতি হয়তো সংবাদপত্রে বড়জোর 2 লাইন জায়গা করতে পারে, কিন্তু একটা পচা ডিম, সেটা ক্যামেরা মিস করতে পারে না, সামাজিক মাধ্যমও পারে না। আজকের যুগে ভাইরাল হয় যখন সত্যিকারের রাজনৈতিক অস্তিত্ব, তখন পচা ডিম এক অর্থে জনসংযোগের সবচেয়ে সফল মাধ্যম। কেউ কেউ তো মজা করে বলেন বহু নেতার চেয়ে তাদের উদ্দেশ্যে নিক্ষিপ্ত ডিমের জনপ্রিয়তা বেশি। এখানে তার মানে একটা সাংস্কৃতিক দিকও আছে। বাংলা সাহিত্যে ফুল নিয়ে বহু কবিতা লেখা হয়েছে। রবীন্দ্রনাথ লিখেছেন, জীবনানন্দ লিখেছেন, নজরুল লিখেছেন, সুনীলদা লিখেছেন, কিন্তু কেউ ডিম নিয়ে মহাকাব্য লেখেননি আজ পর্যন্ত। আজ যদি তারা বেঁচে থাকতেন হয়তো নতুন করে ভাবতে হতো, কারণ বর্তমান বাংলার জনজীবনে ডিমের সামাজিক গুরুত্ব ফুলকে বহু দূরে ছাড়িয়ে গেছে। একজন নেতা এখন ফুলের তোড়া পেলে খুশি হন না, তিনি স্বস্তি পান, কারণ অন্তত এটা নিশ্চিত হয় যে ওটা ডিম নয়। শোনা যায় রাজনৈতিক মহলেও নাকি নতুন ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। সবার আগে কর্মীরা খোঁজ নিত কত লোক আসছে, কত চেয়ার থাকবে, মাইক ঠিক আছে তো। এখন নাকি নতুন প্রশ্ন যোগ হয়েছে, প্রবেশ পথে ডিম পরীক্ষার ব্যবস্থা আছে তো। কেউ কেউ আবার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নতুন পোশাকের সন্ধান করছেন। বুলেট প্রুফ জ্যাকেটের পর এবার হয়তো বাজারে আসবে এগ প্রুফ জ্যাকেট, যার বিশেষ বৈশিষ্ট্য হলো গন্ধ প্রতিরোধ ক্ষমতা। কারণ আঘাতের চেয়ে গন্ধই এখানে বড় অস্ত্র। ডিমের মধ্যেও অবশ্য শ্রেণী বিভাগ আছে, সব ডিম সমান নয়। যেমন সমাজে শ্রেণী আছে, রাজনীতিতেও আছে। সবচেয়ে নিচে রয়েছে কাঁচা ডিম। এটা কিন্তু মূলত একটা সতর্কবার্তা, অর্থাৎ জনতা এখনো আশাবাদী। তারপর আসে সামান্য পুরনো ডিম, এটি অসন্তোষের প্রতীক। আর সবশেষে আসে প্রকৃত পচা ডিম, এটি আর কিন্তু অসন্তোষ থাকে না, এটা হয়ে দাঁড়ায় জনতার রায়। এটি জনগণের পক্ষ থেকে এক ধরনের অবিশ্বাস প্রস্তাব,
আর যদি কখনো এমন ডিম দেখা যায় যার গন্ধ 10 হাত দূর থেকে অনুভূত হচ্ছে, তখন সে বুঝবে যে সে কোথায়, কোন স্তরে উন্নীত হয়েছে। মজার ব্যাপার হলো, ডিম কোনো মতাদর্শ মানে না। বাম, ডান, মধ্যপন্থী সবাই ডিমের নাগরিকত্ব পেতে পারে। ডিম অত্যন্ত ধর্মনিরপেক্ষ, অত্যন্ত নিরপেক্ষও, অত্যন্ত গণতান্ত্রিক। তার কাছে না সবাই সমান। এ কারণেই হয়তো মানুষ তাকে এত ভালোবাসে। ভোটে পক্ষপাত থাকতে পারে, দলে পক্ষপাত থাকতে পারে, কিন্তু পচা ডিমের মধ্যে কোনো পক্ষপাত নেই। যার বিরুদ্ধে জনরোষ জমবে সেই তার গন্তব্যে পৌঁছবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ডিমের জনপ্রিয়তা আসলে একটা গভীর সংকেত। যখন মানুষ বিশ্বাস করতে শুরু করে যে তাদের কথা কেউ শুনছে না, তখন তারা এমন প্রতীক খোঁজে যা উপেক্ষা করা কঠিন। পচা ডিম সেই প্রতীক। এটা কিন্তু কোনো তাত্ত্বিক প্রতিবাদ নয়, এটা এক ধরনের জনমত জরিপ, যার ফলাফল সঙ্গে সঙ্গে জানা যায়, এবং যার নমুনা সংগ্রহের জন্য কোনো আইপ্যাকের দরকার হয় না। তবে একটা কথা স্বীকার করতেই হবে, ডিমেরও কি সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে। ডিম আর যাই পারুক সরকার করতে পারে না, ডিম নীতি তৈরি করতে পারে না, ডিম প্রশাসন চালাতে পারে না। সে শুধু একটা কথা মনে করিয়ে দিতে পারে, ক্ষমতা কখনো স্থায়ী নয়। আজ যে মানুষ ফুল ছুটছে, কাল সে ডিমও ছুটতে পারে। রাজনীতির ইতিহাসে এই শিক্ষাটাই সবচেয়ে পুরনো। আর বাংলার জনতা সেই পুরনো শিক্ষাটাকে নতুন প্যাকেটে পরিবেশন করছে। এই যা প্যাকেটের নাম পচা ডিম। সমস্যা হলো, বহু নেতা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। তারা ভাবছেন এটা সাময়িক, কিছুদিন পরে থেমে যাবে। কিন্তু ইতিহাস বলছে শাসকেরা সাধারণত এই ভুলটাই করেন। তারা লক্ষণকে গুরুত্ব দেন না। রোগ যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। পচা ডিম আসলে ডিম নয়, এটা একটা বার্তা, বলতে পারেন একটা নোটিশ। এটা এক ধরনের রাজনৈতিক SMS, যার ভাষা সবাই বুঝতে পারে এবং যার উত্তর না দিলে পরের বার ডিমের সংখ্যা বাড়তেও পারে। বাংলার রাজনীতিতে তাই নতুন প্রশ্ন উঠেছে। ভোটের আগে জনসভা হবে কি না সেটা নয়, প্রশ্ন হলো সভাস্থলের আশেপাশে মুরগির খামার কতগুলো আছে। কারণ ইতিহাস সাক্ষী, কখনো কখনো গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে ভোট বাক্স, আর কখনো কখনো তার পূর্বাভাস দেয় একটা পচা ডিম। পৃথিবীর সমস্ত ক্ষমতাবান মানুষের একটি সাধারণ দুর্বলতা আছে। তারা বিশ্বাস করতে ভালোবাসেন যে তারা জনপ্রিয়, আর তার চারপাশের মানুষজনও সেই বিশ্বাসটাকে যত্ন করে লালন পালন করেন। এটাই ক্ষমতার প্রকৃতি। ক্ষমতা এক ধরনের শব্দরোধী কাঁচের ঘর তৈরি করে। বাইরে ঝড় উঠলেও ভিতরে বসে থাকা মানুষ অনেক সময় শুধু হালকা বাতাসের শব্দ শুনতে পান। সেই কারণে ইতিহাসে এত শাসক শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারেননি যে মাটি কখন পায়ের তলা থেকে সরে গেছে। রাজা ষোড়শ লুই বুঝতে পারেননি, ইরানের শাহ বুঝতে পারেননি, রোমানিয়ার চাউসেস্কু বুঝতে পারেননি, আমাদের প্রিয় দিদিমণি বুঝতে পারেনি। শুধু তিনি নন, অনেক গণতান্ত্রিক নেতাও বুঝতে পারেননি। কারণ তাদের কাছে পৌঁছেছিল প্রশংসার শব্দ, অসন্তোষের শব্দ নয়। আর ঠিক সেখানেই পচা ডিমের ঐতিহাসিক গুরুত্ব। ডিম কোনো সরকারি সমীক্ষা নয়, কোনো টেলিভিশন বিতর্ক নয়, কোনো রাজনৈতিক বিশ্লেষকের কলমও নয়। সে ক্ষমতার কাচের জানলায় এসে ঠকাস করে ধাক্কা মারে এবং বলে, বাইরে একটু তাকান, ভোটের ফলাফল আর পচা ডিমের মধ্যে একটা আশ্চর্য সম্পর্ক আছে। সব সময় নয়, কিন্তু প্রায়ই। কারণ ভোট হচ্ছে নীরব অসন্তোষের পরিণতি, আর ডিম হচ্ছে সেই অসন্তোষের প্রাক্কথন। যখন মানুষ এখনও
ভোট দিতে যায়নি, কিন্তু মনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন মাঝে মাঝে এই সিদ্ধান্ত ডিমের রূপ নিয়ে প্রকাশ পায়। এটা কোনো পলিটিক্যাল তত্ত্ব নয়, এটা মানুষের সাধারণ মনস্তত্ত্ব। বাংলার রাজনৈতিক ইতিহাসে বহুবার দেখা গেছে শাসক জনতার নীরবতাকে সমর্থন বলে ভুল করেছে। মানুষ চুপ আছে অর্থাৎ খুশি, মানুষ তো প্রতিবাদ করছে না অর্থাৎ সন্তুষ্ট, মানুষ সভায় আসছে অর্থাৎ সমর্থক। এই তিনটি ধারণাই বহুবার ভুল প্রমাণিত হয়েছে। কারণ মানুষ অনেক সময় রাগ করেও চুপ করে থাকে, হতাশ হয়েও তারা হাততালি দেয়, আর সভায় গিয়েও ভোট অন্যত্র দেয়। রাজনীতির এই জটিল সমীকরণ অনেক নেতার কেরিয়ার শেষ করে দিয়েছে। পচা ডিমের মধ্যে একটা নির্মম সততা অন্তত আছে। সে কোনো ভনিতা করে না, কোনো কূটনীতি করে না, কোনো রাজনৈতিক সৌজন্যও মানে না। একটা ডিম উড়ে এলে তার বার্তা স্পষ্ট, আমরা খুশি নই। এই সরলতা ক্ষমতাবানদের জন্য প্রায় অস্বস্তিকর, কারণ তারা অভ্যস্ত জটিল ভাষায়, ফাইলের ভাষায়, প্রস্তাবের ভাষায়, কমিটির ভাষায়। ডিমের ভাষা অনেক বেশি সংক্ষিপ্ত আর অনেক বেশি কার্যকর। প্রাচীন গ্রিসে দার্শনিকরা সত্যের সন্ধান করতেন, ভারতে ঋষিরা করতেন। আজকের বাংলায় সাধারণ মানুষ অন্য পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে। তারা বলছে, সত্য যদি কেউ শুনতে না চায় তবে তাকে একটু গন্ধ শুকিয়ে দেওয়া যাক। এই দর্শনের সঙ্গে সক্রেটিস একমত হতেন কিনা জানা নেই, কিন্তু এটি যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে তাতে কি কোনো সন্দেহ আছে? ক্ষমতাসীনদের একটা প্রিয় খেলা আছে, তারা প্রায়ই দূতকে দোষ দেন, বার্তাকে নন। সংবাদ মাধ্যম খারাপ, বিরোধীরা ষড়যন্ত্র করছে, সামাজিক মাধ্যম বিষাক্ত, পিছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে, সবই সম্ভব। কিন্তু প্রশ্নটা থেকে যায়, যদি সত্যি সব এত ভালো থাকে তবে ডিমগুলো এলো কোথা থেকে? মুরগি ডিম পাড়ে ঠিক, কিন্তু রাজনৈতিক তাৎপর্য তো মুরগি তৈরি করতে পারে না, সেটা তৈরি করে সমাজ। ডিমতন্ত্রের দর্শন আসলে খুব পুরনো একটা সত্যকে নতুন করে মনে করিয়ে দেয়। ক্ষমতা ধার করা জিনিস, স্থায়ী সম্পত্তি নয়। আজ যার হাতে আছে কাল তার হাতে নাও থাকতে পারে। আর ক্ষমতায় যখন দীর্ঘদিন থাকে তখন তার চারপাশে এমন একটা আবরণ তৈরি হয় যে বাস্তবতা আর পৌঁছতেই পারে না। সেই আবরণ ভেদ করার জন্যই ইতিহাস নানা উপায় বের করে, কখনো ব্যঙ্গচিত্র, কখনো নাটক, কখনো কবিতা, কখনো আবার পচা ডিম। বাংলার মানুষ বরাবরই ক্ষমতাকে নিয়ে মজা করতে ভালোবাসে, এটাই তাদের সাংস্কৃতিক স্বভাব। তারা রাজাকে দেখে ভয় পায় না, বরং রাজাকে নিয়ে ছড়া বানায়। মন্ত্রীর বক্তৃতা শুনে বিশ্লেষণ করে না, প্রথমে ঠাট্টা করে। এই জাতির হাতে যখন পচা ডিম আসে না, তখন সেটা শুধুমাত্র প্রতিবাদের অস্ত্র থাকে না, সেটা সাংস্কৃতিক অভিব্যক্তিতেও পরিণত হয় এক ধরনের লোকশিল্পে। যদিও শিল্পমন্ত্রী হয়তো এই সংজ্ঞার সাথে একমত হবেন না। আসল সমস্যা হলো অনেক নেতা এখনও ভাবছেন যে পচা ডিমের বিরুদ্ধে লড়াই করা যায় না। যায় না, ডিমের বিরুদ্ধে লড়াই করা যায় না, ডিম উৎপাদন বন্ধ করা যায় না, মুরগিকে গ্রেফতার করাও যায় না, আর গন্ধকেও সেন্সার করা যায় না। একটা জিনিসই করা যায়, যে কারণে ডিম উড়ে আসছে সেটা বোঝার চেষ্টা। ইতিহাসের বুদ্ধিমান শাসকরা সেটাই করেন। কম বুদ্ধিমানরা ডিম গণনা করেন। পচা ডিম তাই এক ধরনের রাজনৈতিক থার্মোমিটার। যেমন জ্বর নিজে রোগ নয়, রোগের উপসর্গ, তেমনি ডিমও কারণ নয়, উপসর্গ। অনেক সময় উপসর্গই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। একজন চিকিৎসক যেমন থার্মোমিটার ভেঙে জ্বর সারাতে পারেন না, তেমনি একজন রাজনীতিকও শুধু ডিম আটকিয়ে জনরোষ থামাতে পারেন না। আজকের বাংলায় তাই ডিমের মাহাত্ম্য শুধু তার গন্ধে নয়, তার প্রতীকে, তার বার্তায়, তার সতর্ক বার্তায়। সে যেন ক্ষমতার দরজার দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত দূত,
কোনো পদ নেই, কোনো পরিচয়পত্র নেই, কোনো রাজনৈতিক দলও নেই, তবু তার প্রভাব আছে। কারণ সে এমন একটা কথা বলে যা অনেক সময় সভামঞ্চে কেউ বলতে সাহস পায় না। আর সেই কারণেই ইতিহাসের ছাত্ররা যদি একদিন এই সময় নিয়ে গবেষণা করেন, তারা হয়তো লিখবেন বাংলার রাজনীতিতে এমন এক সময় এসেছিল যখন জনমতের প্রথম ফিসফিসানি শোনা যেত। সেটা জরিপে শোনা যেত না, না টেলিভিশনে, না দলীয় বৈঠকে। সেটা প্রথম ধরা পড়ত আকাশ থেকে উড়ে আসা কোনো একটা পচা ডিমে। ক্ষমতার ইতিহাসে এর চেয়ে বিব্রতকর অথচ অর্থবহ প্রতীক সম্ভবত আর কিছুই নেই। ভালো থাকবেন, নমস্কার।